আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে হচ্ছে আমরা যে জিনিসটা শিখবো অনেকদিন পরে, আজকে আবার হোয়াইট বোর্ডের ক্লাস নিলে হচ্ছে একটা সমস্যা হলো যে ভিডিওর সাইজ অনেক বড় হয়, তারপরে সেই ভিডিও এডিট করতে হয়, এডিট করে তারপরে আপলোড করতে হয়, কারণ অনেক ঝামেলা হচ্ছে। এই কারণে হোয়াইট বোর্ডের ক্লাস হচ্ছে নেওয়াটা প্যারাময় আমার জন্য। ওকে, এনিওয়ে, তো আজকে আমরা যে জিনিস শিখবো দেখেন, সুষম দণ্ড বরাবর রৈখিক তাপ প্রবাহের ফুরিয়ার ব্যবকলনীয় সমীকরণ প্রতিপাদন করো। ফুরিয়ারের যে ব্যবকলনীয় সমীকরণ আছে সেটা আমরা প্রতিপাদন করব তাপ প্রবাহের জন্য। কীরকম তাপ প্রবাহের জন্য? সুষম দণ্ড বরাবর তাপ প্রবাহের জন্য। ঠিক আছে, তার আগে এখানে দেখেন কিছু জিনিস আমি লিখে রাখছি। মনে করি এম এন হচ্ছে সেই সুষম দণ্ড, এই যে আমাদের এম এনটা হচ্ছে আমাদের সুষম দণ্ড, যার এম প্রান্ত উত্তপ্ত করা হচ্ছে, অর্থাৎ এই পাশে হিট দেওয়া হচ্ছে, মানে এরকম আর কি। এটা হচ্ছে আমার এম এন একটা দণ্ড যার এই পাশ গরম করা হচ্ছে আর এই পাশটা গরম করা হচ্ছে না। তাহলে পরিবেশের তাপমাত্রা যা, সেই তাপমাত্রাটা হবে এই মাথার তাপমাত্রা, আর এই মাথায় হচ্ছে আমি গরম করতেছি, সুতরাং এই মাথার তাপমাত্রা হাই হবে। এখন দেখেন এই পাশে তাপমাত্রা বেশি, এই পাশে তাপমাত্রা কম, তাহলে তাপ কি হবে? এই দিক থেকে এই যে এইদিকে প্রবাহিত হবে, তাপের ফ্লো, তাই না? এটাই হচ্ছে আমি এই জায়গায় লিখছি। দেখেন এন প্রান্ত পারিপার্শ্বিকের তাপমাত্রায় আছে, এম প্রান্ত হতে এক্স এবং এক্স প্লাস ডিএক্স দূরত্বে জি ও এইচ দুটি স্তর বিবেচনা করা হয়েছে। মানে এই মাথা থেকে সামান্য এক্স দূরত্বে একটা লেয়ার কল্পনা করতেছি আমরা, এই মাথা থেকে আরেকটু সামনে, অর্থাৎ এই যে এক্স দূরত্বে এই যে জি লেয়ার, এক্স থেকে আরেকটু সামান্য সামনে, কতটুকু সামনে? যে ডেল এক্স পরিমাণ সামনে, অর্থাৎ এই যে দূরত্ব এটাকে বলা হচ্ছে ডেল এক্স। ডেল এক্স পরিমাণ সামনে এখানে আরেকটা লেয়ার কল্পনা করা হয়েছে, যেটা হচ্ছে কি এইচ। তাহলে দুইটা লেয়ার, একটা হচ্ছে জি আর একটা হচ্ছে এইচ। জি আর এইচ এর মাঝখানে গ্যাপ কত? ডেল এক্স পরিমাণ গ্যাপ। তারপরে আমরা লিখছি, মনে করি জি স্তরের তাপমাত্রা হচ্ছে থিটা, মানে এই যে এই লেয়ারের তাপমাত্রা হচ্ছে থিটা। এখন দেখেন এইখানে তাপমাত্রা কি সবচেয়ে বেশি না? যত সামনের দিকে যাইতে থাকবে তাপগুলা কোন দিক থেকে কোন দিকে ফ্লো হচ্ছে? যে এদিক থেকে এদিকে তাপের ফ্লো হচ্ছে, তাহলে এখানে তাপমাত্রা বেশি, যত সামনে যাচ্ছে তত তাপ কি হচ্ছে? কমতেছে কমতেছে কমতেছে, তারপরে এদিকে যাচ্ছে, এখানে সবচেয়ে কম হবে তাপমাত্রা, তাই না? তাহলে তাপের ফ্লো এই যে এই দিক থেকে এইদিকে হচ্ছে। তো এরকম এখানে অনেক বেশি তাপমাত্রা আছে যেটা থিটার চেয়ে বেশি, কমতে 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 এখানে যখন আসলে তখন হয়েছে থিটা, তার চেয়ে এখানে যখন আসছে তখন থিটার মান আরও কমবে না? কিন্তু এখানে আমরা দেখে আমাদের কাছে একটা ঝামেলা মনে হচ্ছে যে এই অংশের তাপমাত্রা তো কম হওয়ার কথা, যেহেতু এদিক থেকে এইদিকে তাপের প্রবাহ হচ্ছে, তাহলে এখানে তো মাইনাস হওয়ার কথা, কিন্তু এখানে প্লাস কেন দেওয়া হয়েছে? এটা মাইনাস কেন দেওয়া হয়েছে সেটা আপনারা এই যে এই লাইনটা দেখলে বুঝতে পারবেন। এখানে কি লিখছি? তাপমাত্রার অবক্রম ডি থিটা বাই ডিএক্স। অবক্রম বলতে বোঝায় দূরত্বের সাথে তাপমাত্রা কি রূপে পরিবর্তন হয়। যেমন আমি বললাম ডিএক্স পরিমাণ দূরত্বের জন্য তাপমাত্রা হ্রাস পায়, ডিএক্স পরিমাণ দূরত্বের জন্য তাপমাত্রা হ্রাস পায় ডি থিটা পরিমাণ, তাহলে একক দূরত্বের জন্য তাপমাত্রা হ্রাস পাবে ডি থিটা বাই ডিএক্স পরিমাণ। এটাকেই বলা হচ্ছে অবক্রম, মানে কতটুকু হ্রাস পায়। তো আমি যখন বলেই দিছি হ্রাস পায়, তাহলে কি এখানে মাইনাস দেওয়ার দরকার আছে? না। ওই যে আমরা 9-10-এ পড়তাম না, যে ত্বরণ হইলে বলতাম প্লাস, মন্দন হইলে বলতাম কি মাইনাস। কিন্তু আমি কি বলতে পারবো যে আমার গাড়ির মন্দন হচ্ছে -2 মিটার/সেকেন্ড স্কোয়ার? বলতাম না তো। যখন আমি মন্দন বলে দিছি তখন মাইনাস দেওয়ার দরকার নাই, সেটা অটোমেটিক কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। তো আমি এখানে যখন তাপমাত্রার অবক্রম বলছি, অবক্রম বলতে বোঝাচ্ছে পরিবর্তন, তো ওই অবক্রমটা অবশ্যই বোঝাচ্ছে তাপমাত্রা পরিমাণ হ্রাস পাচ্ছে, যার কারণে এখানে মাইনাস দেওয়া হচ্ছে না। বাট এই জিনিসটা কি? নেগেটিভ। এই যে ডি থিটা বাই ডিএক্স যেটা, সেটা কি? নেগেটিভ। এটা মনে রাখবেন, এর ভ্যালুটা হচ্ছে নেগেটিভ। তাহলে এই যে ডি থিটা বাই ডিএক্স এর ভ্যালুটা যদি নেগেটিভ হয়, তাহলে থিটা মাইনাস সামথিং না? থিটা থেকে কিছু পরিমাণ কি হচ্ছে? মাইনাস হচ্ছে। এখন তো মিনিং দাঁড় করানো ইজি হচ্ছে আমাদের জন্য, যে এখানে তাপমাত্রা বেশি, এখানে তার চেয়ে কি হচ্ছে? কিছুটা মাইনাস হচ্ছে। এখন ঠিকঠাক আছে। এখন কাহিনী হচ্ছে দেখেন যে এই প্রান্তের তাপমাত্রা বলছে হচ্ছে থিটা, এই প্রান্তের তাপমাত্রা এইটা কিভাবে হয় দেখেন। ডিএক্স এর জন্য ডি থিটা পরিমাণ তাপমাত্রা হ্রাস পায়, তাহলে একক দূরত্বের জন্য ডি থিটা বাই ডিএক্স পরিমাণ হ্রাস পাবে। তাহলে এই যে ডেল এক্স পরিমাণ দূরত্বের জন্য কতটুকু হ্রাস পাবে? এককের জন্য এইটা, তাহলে ডেল এক্স এর জন্য কি হবে? ডেল এক্সটা কি হবে? গুণ হবে না? তাহলে এই যে এতটুকু পরিমাণ হ্রাস পাবে। তো ডি থিটা বাই ডিএক্স এর ভ্যালু ইটসেলফ নেগেটিভ, যার কারণে আমরা মাইনাস দিই নাই, কি দিছি? প্লাস দিছি, কারণ এই ভ্যালুটা নেগেটিভ। তো এই যে ডি থিটা বাই ডিএক্স তার সাথে ডেল এক্স, এই যে, তাহলে জি মাথার তাপমাত্রা হচ্ছে থিটা আর এইচ মাথার তাপমাত্রা হচ্ছে এই যে এতটুকু। ক্লিয়ার? এতটুকু বোঝা গেছে? চিত্র বোঝা গেছে? ওকে, এখন আমাদের আরেকটু জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে তাপ পরিবহন গুণাঙ্ক। আশা করি আপনারা আগের এই ক্লাসটা করে আসছেন, তাপ পরিবহন গুণাঙ্ক কাকে বলে, বা করে আইসেন, দেখে তারপর এখানে আইসেন। দেখেন এইটা হচ্ছে একটা মাথা, মানে একটা বাক্স আর কি। এই বাক্সের এই মাথায়
উত্তপ্ত করা হচ্ছে, মানে এই মাথার তাপমাত্রা হচ্ছে বেশি আর ওই যে এই মাথার তাপমাত্রা হচ্ছে কি কম, তাহলে তাপ এদিক থেকে এদিকে প্রবাহিত হবে না, তাপ প্রবাহিত হবে। কি পরিমাণ তাপ প্রবাহিত হবে সেটাকে আমরা বলি পরিবাহিত তাপ। পরিবাহিত তাপের পরিমাণ কিউ হইলে সেটা এই যে তল আছে এই তলের ক্ষেত্রফলের সমানুপাতিক হয়, তলের ক্ষেত্রফলের সমানুপাতিক হয় এবং এই দুই মাথার যে তাপমাত্রার পার্থক্য, দুই মাথার যে তাপমাত্রার পার্থক্য সেই তাপমাত্রা পার্থক্যের সমানুপাতিক হয়, অর্থাৎ ডেল থিটা তাপমাত্রা পার্থক্যের সমানুপাতিক হয়। এবং আরেকটা জিনিস, কত সময়, যত বেশি সময় ধরে তাপের ফ্লো হবে তত কিউ এর মান বেশি হবে, তাহলে তাপের সমানুপাতিক হয়, সময়ের সমানুপাতিক হয়। এবং আরেকটা জিনিসের ব্যস্তানুপাতিক হয়, সেটা হচ্ছে এই মাথা আর এই মাথার যে দূরত্ব বেশি হইলে তাপ কম ফ্লো হবে, দূরত্ব যদি কম হয় বেশি ফ্লো হবে, তাহলে দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক, এই কারণে নিচে লিখছি। তাহলে কিউ ইকুয়াল টু, এখানে একটা ধ্রুবক আসবে যদি সমানুপাতিক চিহ্ন সরাই, কিউ ইকুয়াল টু এ ডেল থিটা টি বাই ডি, তাই না? এটা হচ্ছে কি পরিমাণ তাপ এই মাথা থেকে এই মাথায় যাচ্ছে, কি পরিমাণ তাপ এখান থেকে এখানে যাচ্ছে। তো আমি যদি বলি যে প্রতি সেকেন্ডে কি পরিমাণ তাপ যাচ্ছে, বা এটা হচ্ছে পরিবাহিত তাপ, তো আমি যখন বলে দিব পরিবাহিত তাপের হার মানে হচ্ছে প্রতি সেকেন্ডে কতটুকু যাচ্ছে, হার মানে সময় দিয়ে ভাগ, পরিবাহিত তাপের হার। যখন আমি পরিবাহিত তাপের হার বলে দিব তখন আপনার বুঝতে হবে যে কিউ বাই টি এর কথা বলা হচ্ছে, কিউ বাই টি। তাহলে কিউ এর ভ্যালু হচ্ছে এটাকে যদি টি দিয়ে ভাগ করতে নিচের টি উপরের টি কাটা চলে যাবে না, তখন পরিবাহিত তাপ হিসাবে শুধু আসবে দেখেন কে এ ডেল থিটা ডিভাইডেড বাই এই দুই লেয়ারের মধ্যবর্তী দূরত্ব ডি। ক্লিয়ার? পরিবাহিত তাপের হার যখন বলবো তখন এই যে টি দিয়ে ভাগ হবে, তখন নিচের টি আর উপরের টি চলে যাবে। আর শুধু পরিবাহিত তাপ বললে হচ্ছে তখন এই যে টিটা থাকবে, এই যে টিটা থাকবে তখন। ক্লিয়ার? তাপের হার বলছি এই কারণে নিচে টি দিয়ে ভাগ হয়ে উপরেরটার সাথে ক্যান্সেল হয়ে গেছে। ওকে, তাহলে এই সূত্রটা মনে রাখবো আমরা, পরিবাহিত তাপের হারের সূত্রটা, ফর্মুলাটা। ওকে, তাহলে এই কাহিনী আমাদের শেষ। এখান থেকে তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে দেখেন, আমি যদি এখানে দুইটা লেয়ারের যে দূরত্ব ছিল সেটাকে ডি না বলে যদি ডেল এক্স বলি, যে দুইটা লেয়ার, যেহেতু আমাদের এখানে ডেল নিয়ে কাজ, এই কারণে আমরা দুইটা লেয়ারের মধ্যবর্তী দূরত্বকে যদি ডি এক্স বলি আর দুই মাথার তাপের যে পার্থক্য সেটাকে যদি ডি থিটা বলি, তাহলে উপরে চলে আসবে কি দেখেন কে এ ডি থিটা, আর নিচে যে পার্থক্য কতটুকু দূরত্ব হচ্ছে এক্স এর পার্থক্য, তাহলে কে এ ডি থিটা বাই ডি এক্স হয়ে যায় না? এটা হচ্ছে কি পরিবাহিত তাপের হার কে এ ডি থিটা বাই ডিএক্স, তাই না? কে এ ডি থিটা বাই ডিএক্স। এখন ডি থিটা বাই ডিএক্স কি ছিল? এই যে তাপমাত্রার অবক্রম ছিল না, তাপমাত্রার অবক্রম ডি থিটা বাই ডিএক্স। তাহলে আমরা কতটুকু পরিমাণ তাপ প্রবাহিত হবে সেটা হচ্ছে কে এ ইন্টু তাপমাত্রার অবক্রম, কে এ ইন্টু তাপমাত্রার অবক্রম। ঠিক আছে, এটা হচ্ছে আমরা সূত্র হিসাবে মনে রাখবো। তাহলে কিউ বাই টি ইকুয়াল টু কি হবে? কে এ ডি থিটা বাই ডি এক্স। ওকে, এই সূত্রটা আমরা শিখলাম, এখন এটা আমরা ব্যবহার করব, ইউজ করব। তো দেখেন, এখন আমার কাছে দুইটা লেয়ার, চিন্তা করেন যে আগে বাক্স দেখাইছিলাম না, এখন এইটাকে চিন্তা করেন যে বাক্স, এটা হচ্ছে আমার জি, এটা হচ্ছে এইচ, জি একটা মাথা, এইচ একটা মাথা। তাহলে জিতে গিয়ে কি হচ্ছে কাহিনী? এই যে এই মাথা হচ্ছে, এটা হচ্ছে জি, এটা হচ্ছে এইচ। জিতে গিয়ে তাপমাত্রা ঢুকতেছে না, জি প্রান্তের ভিতরে কি হচ্ছে? তাপমাত্রা ঢুকতেছে। আর এইচ প্রান্ত হতে কি হচ্ছে? তাপমাত্রা বের হয়ে যাচ্ছে না। তাহলে এই লেয়ারের ভিতরে আমরা কাজ করতেছি, জিতে হচ্ছে তাপমাত্রা ঢুকতেছে আর এইচ থেকে তাপমাত্রা বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি এটা বলতে পারি? এইচ স্তরের তাপমাত্রা, এটা লিখে দিই, দেখেন এইচ স্তরের তাপমাত্রা কত? এই যে থিটা প্লাস, এটা আগে বুঝাই দিছি, ডি থিটা বাই ডি এক্স, তার সাথে হচ্ছে এই যেটা। তো এই লেয়ারের এই যে জি অংশের ভিতরে তাপমাত্রা প্রবেশ করতেছে না, তাহলে জি লেয়ারে গৃহীত তাপমাত্রা, জি লেয়ারের গৃহীত তাপের হার প্রতি সেকেন্ডে কি পরিমাণ তাপ গ্রহণ করে, গৃহীত তাপের হার, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? গৃহীত তাপের হারকে Q1 দিয়ে প্রকাশ করতেছি। মনে রাখেন, তাপের হার বলছে মানে কিন্তু সময় দিয়ে ভাগ আছে। তো গৃহীত তাপের হার সমান কি হয় আমরা জানি, এটা হচ্ছে একটা ধ্রুবক, এটা হচ্ছে এই যে দণ্ড, তার ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কে এ, তার সাথে কি হয়? ডি থিটা বাই ডিএক্স হয়, ডি থিটা বাই ডিএক্স হয়ে গেছে। গৃহীত তাপের হার হচ্ছে এতটুকু। এখন এইচ অংশ দিয়ে, জি অংশ দিয়ে তাপ গৃহীত হচ্ছে, এইচ অংশ দিয়ে কি হচ্ছে? তাপ নির্গমন হচ্ছে না। তাহলে আমি বলতে পারি এইচ লেয়ারের নির্গমনকৃত তাপের হার,
এইচ লেয়ার থেকে নির্গমন হচ্ছে তাপ, মানে বের হয়ে যাচ্ছে নির্গমনকৃত তাপের হার, এটাকে আমি বলতেছি Q2। নির্গমনকৃত তাপের হার বলছে কিন্তু সময় দিয়ে ভাগ, তাহলে সূত্র হচ্ছে যে কে এ ডি থিটা বাই ডিএক্স। তাহলে দেখেন কে এ ডি ডিএক্স, আর ভিতরে কি হচ্ছে থিটা। এখন থিটা কত, ভিতরে কি আছে আমাদের থিটা। থিটা কত আমাদের কাছে, এইচ লেয়ারের জন্য থিটা। কোন লেয়ারের জন্য থিটা, এইচ লেয়ারের জন্য। এইচ লেয়ারের তাপমাত্রা কত, আগের লেয়ারের তাপমাত্রা ছিল থিটা, এই কারণে ডি থিটা বাই ডিএক্স। এখন হচ্ছে ডিডিএক্স। এইচ লেয়ারের তাপমাত্রা কত, এই লেয়ারের তাপমাত্রা কত, এই যে এই লেয়ারের তাপমাত্রা কত, থিটা প্লাস ডি থিটা বাই ডিএক্স তার সাথে ডেল এক্স না। তাহলে এই যে আগে ছিল শুধু থিটা, এখন থিটার জায়গায় বসে যাবে এইচ লেয়ারের যে তাপমাত্রা, সেটা ডি থিটা বাই ডিএক্স তার সাথে ডেল এক্স। বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। এটাকে আমি ভেঙে দুই টুকরা করতে পারি। Q2 ইকুয়াল টু কে এ ডি থিটা বাই ডিএক্স প্লাস কে এ, এই যে এখানে আসবে কে এ ডি স্কোয়ার থিটা বাই ডি এক্স স্কোয়ার তার সাথে ডেল এক্স হয়েছে। তাহলে Q1 পেয়ে গেছি, Q2 পেয়ে গেছি, অর্থাৎ প্রতি সেকেন্ডে জি মাথা দিয়ে কতটুকু তাপ ঢুকে সেটা পেয়ে গেছি, আর প্রতি সেকেন্ডে এইচ মাথা দিয়ে কতটুকু তাপ বের হয়ে যায় সেটাও পেয়ে গেছি। এখন আমার একটা কথা বলেন যে এটা হচ্ছে আমাদের লেয়ার, প্রতি সেকেন্ডে এই মাথা দিয়ে হচ্ছে 100 জুল তাপ এসে প্রবেশ করে, আর প্রতি সেকেন্ডে এই মাথা দিয়ে হচ্ছে আমার 20 জুল তাপ বের হয়ে যায়। প্রতি সেকেন্ডে 100 জুল তাপ ঢুকে 20 জুল তাপ বের হয়ে যায়। তাহলে বাকি তাপটা কি করে, সে শোষণ করে না। 100 জুল আসছে, 20 জুল বের হয়ে গেছে, বাকি 80 জুল তাপ কি হয়েছে, শোষিত হয়েছে। তাহলে জিএইচ যে লেয়ার ছিল সেই লেয়ার কর্তৃক শোষিত তাপ আমি কিভাবে বের করতে পারবো, 100 মাইনাস এটা না, তো 100টাকে যদি আমি Q1 বলি আর এটাকে যদি Q2 বলি, তাহলে শোষিত তাপ ইকুয়াল টু কত হবে, 100 মাইনাস 20 ইকুয়াল টু 80। 100 মানে কি, Q1 মাইনাস 20 মানে কি ছিল, Q2। তাহলে শোষিত তাপ যদি আমি বের করতে চাই তাহলে Q1 মাইনাস Q2 করতে হবে, তাই না, 100 মাইনাস 20 যেরকম, ঠিক আছে। তাহলে এখন দেখেন আমরা শোষিত তাপটা বের করি, কতটুকু তাপ শোষণ হইল। অতএব জিএইচ লেয়ার কর্তৃক শোষিত তাপ, জিএইচ লেয়ার কর্তৃক প্রতি সেকেন্ডে মনে রাখতে হবে, কারণ কি হার বলছি। জিএইচ লেয়ার কর্তৃক প্রতি সেকেন্ডে শোষিত তাপ, কি পরিমাণ তাপ হচ্ছে শোষণ করতেছে, লেখা দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি যদি লিখতে অসুবিধা হয়। জিএইচ লেয়ার কর্তৃক প্রতি সেকেন্ডে শোষিত তাপ, লেয়ার কর্তৃক প্রতি সেকেন্ডে শোষিত তাপ কতটুকু তাপ শোষণ করবে, তাহলে Q1 মাইনাস Q2, এসে ঢুকে Q1 পরিমাণ, বের হয়ে যায় Q2 পরিমাণ, এই দুইটার পার্থক্য ততটুকুই তো তাপ শোষণ করবে। এখন আমরা Q1 এর মান বসাই। Q1 এর মান হচ্ছে যে কে এ, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিই, এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিয়ে দিই, কোনো সমস্যা নেই। তো Q1 এর মান হচ্ছে কে এ ডি থিটা বাই ডি এক্স মাইনাস Q2 এর মান হচ্ছে এই যে এটা কে এ ডি থিটা বাই ডি এক্স, সামনে আসবে মাইনাস কে এ ডি স্কোয়ার থিটা বাই ডি এক্স স্কোয়ার ডেল এক্স। এটা আর এটা কাটা যাচ্ছে, প্রথম দুইটা টার্ম কাটা যাচ্ছে, তাহলে বাদ বাকি কি থাকে, শোষিত তাপ হচ্ছে কে এ, সামনে মাইনাস আছে, মাইনাস কে এ ডি স্কোয়ার থিটা বাই ডি এক্স স্কোয়ার ডেল এক্স, এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 3। তাহলে প্রতি সেকেন্ডে জিএইচ লেয়ারের ভিতরে এতটুকু তাপ শোষিত হয়, এতটুকু তাপ কি হয়, শোষিত হয়। এখন চিন্তা করেন যে একটা বস্তু, জিএইচ লেয়ারকে একটা আলাদা অবজেক্ট চিন্তা করেন, যে এই বস্তু প্রতি সেকেন্ডে 100 জুল তাপ শোষণ করে। তো শোষণ করার পরে সে এই তাপ দিয়ে করবে কি, এক নাম্বার হচ্ছে সে তার নিজের তাপমাত্রা বাড়াইতে পারে, এক নাম্বার কথা হচ্ছে সে তার নিজের তাপমাত্রা বাড়াইতে পারে। দুই নাম্বার কথা হচ্ছে এখান থেকে কিছু তাপ সে পরিবেশে ছেড়ে দিতে পারে, বিকিরণ করতে পারে। তাহলে যে পরিমাণ তাপ সে শোষণ করলো তার দুইটা কাজে ব্যবহার করতে পারে, একটা হচ্ছে তার নিজের তাপমাত্রা বাড়াইতে পারে, আর আরেকটা কাজ সে কি করতে পারে, বিকিরণ করে দিতে পারে, পরিবেশে ছেড়ে দিতে পারে। আচ্ছা, এতটুকু হইল। এখন আমরা এই অংশটা মুছে ফেলি, পরের অংশটা। এখন দেখেন, এখন দুইটা অবস্থার জন্য হচ্ছে আমরা এই ফর্মুলাটা প্রমাণ করব, দুইটা অবস্থার জন্য। দুইটা অবস্থা কি কি, দুইটা অবস্থা হচ্ছে, আচ্ছা এখানে মনে রাখেন এই জিনিস, এই যে ডি থিটা বাই ডি এক্স, এই জিনিস কিন্তু নেগেটিভ না, তো ওই নেগেটিভের কারণে
ওখান থেকে একটা নেগেটিভ আর এখানকার নেগেটিভ 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 মিলে কিন্তু পজিটিভ হয়ে যাবে। তো ওই জিনিসটা মনে রেখেন, নেগেটিভ নেগেটিভ মিলে কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে কি কথা, হ্যাঁ এখন দুইটা অবস্থার জন্য হচ্ছে আমরা ফুরিয়ার সমীকরণের মানে দুইটা কেসের জন্য বিবেচনা করব। কেস 1 হচ্ছে যখন তাপের ফ্লো হচ্ছে, এদিক থেকে এই যে তাপের ফ্লো হচ্ছে মানে সময় কিছু সময় গেছে মাত্র, তাপ এদিক থেকে এইদিকে যাচ্ছে মানে বস্তুর এই দিকে এখনো গরম এই দিকে এখনো ঠান্ডা। তো এরকম যদি চলতে থাকে অনেক সময় আমরা দিয়ে দিলাম এই বস্তুকে, তাহলে এক সময় কি হবে, এদিকের তাপ আর এদিকের তাপ সাম্যাবস্থায় চলে আসবে না, সাম্যাবস্থায় চলে আসবে, পুরা বস্তুর তাপমাত্রা সমান হয়ে যাবে, সেটার আগের অবস্থা। অর্থাৎ এখনো পর্যন্ত এই পাশে গরম এই পাশে ঠান্ডা, তার মানে সাম্যাবস্থায় পৌঁছানোর পূর্বের অবস্থার জন্য আমরা বিবেচনা করতেছি। তাহলে এই যে লিখতেছি সাম্যাবস্থায় পৌঁছানোর পূর্বে, মানে এক পাশে এখনো গরম এক পাশে এখনো ঠান্ডা, সাম্যাবস্থায় পৌঁছানোর পূর্বে, সাম্যাবস্থায় পৌঁছানোর পূর্বে। এখন জিএইচ যে পরিমাণ তাপ শোষণ করছিল না, জিএইচ যে পরিমাণ তাপ শোষণ করছিল সেটাকে কি বলছিলাম, দুইটা ভাবে সে এটাকে কাজে লাগাইতে পারে। একটা হচ্ছে তার নিজের তাপমাত্রা বাড়াইতে পারে, আর আরেকটা হচ্ছে কি বিকিরণ করে দিতে পারে, তাপমাত্রা বিকিরণ করে দিতে পারে। তো নিজের তাপমাত্রা যদি সে বাড়ায়, তাহলে দেখেন নিজের তাপমাত্রা যদি সে বাড়ায় তাহলে আমরা যে জিএইচ লেয়ার, এই যে লিখতেছি দেখেন জিএইচ লেয়ার কর্তৃক শোষিত তাপ, শোষিত তাপ কি কারণে শোষিত তাপ, এটা জিআর লেয়ার, এই লেয়ার কর্তৃক কি কারণে এই তাপটা শোষিত হচ্ছে, এটা হচ্ছে নিজের তাপমাত্রা বাড়ানোর উদ্দেশ্যে, নিজের তাপমাত্রা বাড়ানোর উদ্দেশ্যে কি পরিমাণ তাপ সে গ্রহণ করে। ঠিক আছে, নিজের তাপমাত্রা বাড়ানোর উদ্দেশ্যে কি পরিমাণ তাপ সে গ্রহণ করে, লেয়ার কর্তৃক শোষিত তাপের হার, কারণ প্রতি সেকেন্ডে হিসাব করব, প্রতি সেকেন্ডে হিসাব হচ্ছে, এই যে এটাও প্রতি সেকেন্ডে হিসাব, এটাও প্রতি সেকেন্ডে, হার মানে প্রতি সেকেন্ডে তাপের হার ইকুয়াল টু আমরা কি জানি এমএস ডেল থিটা, ভর ইন্টু আপেক্ষিক তাপ, ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রার অবক্রম বা তাপমাত্রার পার্থক্য, তাপমাত্রার পার্থক্য ডিভাইডেড বাই দূরত্বের পার্থক্য, সরি সময়, এই যে হার না, হার মানে কি সময় দিয়ে ভাগ, হার মানে সময় দিয়ে ভাগ। তো এটাকে যদি আমরা লিখি তাহলে লিখতে পারবো ভরকে এম দিয়ে প্রকাশ করলাম, আপেক্ষিক তাপকে এস দিয়ে প্রকাশ করলাম, তাপমাত্রার পার্থক্যকে ডি থিটা দিয়ে প্রকাশ করলাম, সময়কে আমরা ডিটি দিয়ে প্রকাশ করলাম, মানে সময়ের সাথে সাথে তাপমাত্রা কি রূপে পরিবর্তিত হচ্ছে। উপরের এই যে বাংলা যে লাইন লিখলাম এটা আপনি চাইলে নাও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে সরাসরি আমরা লিখতে পারি এম এস ডি থিটা বাই ডিটি, সময়ের সাথে সাথে যে পরিমাণ তাপ সে কি করে গ্রহণ করে, এটাতে কোনো সমস্যা নাই। এখন দেখেন ভর সমান আবার আমরা জানি রো ইকুয়াল টু আমরা জানি এম বাই ভি, তাহলে এম ইকুয়াল টু জানি রো ভি মানে হচ্ছে ঘনত্ব ইন্টু আয়তন। এখন বলেন ঘনত্ব ইন্টু আয়তন, আয়তন বলতে কি বোঝাচ্ছে, এই লেয়ারের আয়তন, এই লেয়ারের আয়তন কতটুকু হবে, আয়তন সমান আমরা জানি ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফল হচ্ছে এ আর দৈর্ঘ্য কত, যে ডেল এক্স, তাহলে এ ডেল এক্স হচ্ছে এম, এম এর জায়গায় কি লিখে যাবে রো এ ডেল এক্স, তাহলে এম এর জায়গায় লিখবেন রো এ ডেল এক্সটাকে পরে লিখতেছি এস ডি থিটা বাই ডিটি, তার সাথে হচ্ছে ডেল এক্স। তাহলে এটা হচ্ছে জিএইচ লেয়ার কর্তৃক শোষিত তাপের হার, প্রতি সেকেন্ডে এতটুকু তাপ সে কি করে শোষণ করে, প্রতি সেকেন্ডে এতটুকু তাপ সে শোষণ করে, এটাকে আমরা দিয়ে দিচ্ছি ইকুয়েশন নাম্বার 4। তাহলে আমরা বলছিলাম দুইটা কাজে ব্যয় করবে, একটা হচ্ছে তাপ শোষণ করে নিজের তাপমাত্রা বাড়াবে, এই যে ডেল থিটা ডি থিটা এটার মাধ্যমে সে কি করতেছে নিজের তাপমাত্রা বাড়াচ্ছে, আর আরেকটা কি করবে সে ওই যে কি যেন বলতে নিয়েছিলাম, হ্যাঁ বিকিরণ, বিকিরণ কতটুকু করবে, একটা হচ্ছে তাপমাত্রা বাড়াবে কতটুকু আর একটা হচ্ছে বিকিরণ কতটুকু করবে। তো এখন আমরা জিএইচ লেয়ার কর্তৃক বিকিরিত তাপের হার বের করব, তাহলে জিএইচ লেয়ার কর্তৃক বিকিরিত তাপের হার, বিকিরিত তাপের হার
কি পরিমাণ তাপ বিকিরণ করবে। এখন বিকিরিত তাপের হারের একটা সূত্র আছে। বিকিরিত তাপের হারের সূত্র হলো বিকিরণ ক্ষমতা ইনটু মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল ইনটু তাপমাত্রার পার্থক্য। বিকিরণ ক্ষমতা, এটা হচ্ছে যে বিকিরণ চ্যাপ্টারের এই সূত্র আছে, বিকিরণ ক্ষমতা ইনটু মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল, মানে যেখান থেকে মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল ইনটু তাপমাত্রার পার্থক্য, তাপমাত্রার পার্থক্য। কি ক্লিয়ার করে লিখবো নাকি? আচ্ছা এটা শেষ করি, তারপর লিখতেছি বিকিরণ ক্ষমতাকে ই দিয়ে প্রকাশ করতেছি আমরা। বিকিরণ ক্ষমতাকে কি দিয়ে প্রকাশ করতেছি? ই দিয়ে প্রকাশ করতেছি। এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে এখানে তো বিকিরিত ক্ষমতার হার বলছি, বিকিরিত তাপের হার বলছি, তো ডান পাশে সময় দিয়ে ভাগ কই হয়েছে, বা এক সেকেন্ডের কনসেপ্টটা কোথায়? এক সেকেন্ডের কনসেপ্টটা এই যে বিকিরিত ক্ষমতার ভিতরে চলে আসে। বিকিরিত ক্ষমতা ই দিয়ে বোঝায় এক সেকেন্ডে কি পরিমাণ শক্তি সে বিকিরণ করে, ঠিক আছে? সো এটার ভিতরে এক সেকেন্ডের কনসেপ্টটা চলে আসে, যার কারণে আলাদা আমাদের সময় দিয়ে ভাগ করা লাগতেছে না, এটার ভিতরেই একের কনসেপ্টটা চলে আসে। এখন মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল, এই তো হয়ে গেল ঝামেলা, এইখানেই হচ্ছে সমস্যা। দেখেন মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল দেখেন, আমি বললাম যে এতটুকু হচ্ছে আমার জিএইচ লেয়ার, এতটুকু হচ্ছে জিএইচ লেয়ার। এখন জিএইচ লেয়ার থেকে তাপ যে বিকিরিত হবে সেটা কোন দিকে বিকিরিত হবে? এই যে বাইরের দিকে, বাইরের দিকে। সে তো পরিবেশে তাপ ছাড়বে না, তাহলে এখান থেকে কোন দিকে বিকিরিত হবে? বাইরের দিকে। তাহলে মুক্ত পৃষ্ঠ কোনটা হইলো? এই যে উপরের অংশ, যেটা এই যে উপরের পৃষ্ঠ, উপরের পৃষ্ঠ, এই পৃষ্ঠ। মুক্ত পৃষ্ঠ মানে কি? এই যে উপরের পৃষ্ঠ, ঠিক আছে? এখন এই পৃষ্ঠের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে পরিধি ইন্টু দৈর্ঘ্য। পরিধি এটা কি বৃত্তের মতো না? বৃত্তের মতো না, 2πr ইন্টু দৈর্ঘ্য কত? এই যে এতটুকু। যেমন এই পুরাটার কথা যদি আমি বিবেচনা করি, পুরাটার পরিধি হচ্ছে 2πr, পুরাটার দৈর্ঘ্য যদি l হয়, তাহলে পুরা মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল মানে পুরা এই যে লেয়ার হেলানো, এই লেয়ারের ক্ষেত্রফল হবে কত? 2πr ইন্টু দৈর্ঘ্য। তো আমাদের তো পুরাটার দরকার নাই, আমাদের কতটুকু দরকার? এই যে এই অংশ আর এই অংশ, এই দুই অংশের মাঝখানে এতটুকু জায়গা আমার মুক্ত, তাই না? তাহলে এই মুক্ত অংশের ক্ষেত্রফল কতটুকু হবে? একটা হচ্ছে 2πr, বা ক্ষেত্রফল যতটুকু আর কি, সরি পরিধি, পরিধি হচ্ছে কত? 2πr, পরিধি হচ্ছে কতটুকু? 2πr। সেই পরিধি ইনটু, পরিধিকে ইংলিশে বলে পেরিমিটার। তো পেরিমিটার মানে হচ্ছে পরিধি, এই যে পরিধি ইনটু লেন্থ হচ্ছে কত? ∇x। তাহলে পি তার সাথে হইলো ∇x, মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল ইনটু তাপমাত্রা পার্থক্য। এখানে একটা কাহিনী আছে, এই লেয়ারের অ্যাপ্রক্সিমেট তাপমাত্রা আমরা ধরে নিচ্ছি যে থিটা, এই পাশে থিটা, আর এই দূরত্বটা খুবই ছোট, ∇x এর পরিমাণটা খুবই ছোট, মানে এই যে ∇x এটা জিরোর কাছাকাছি, তো জিরোর সাথে যে কোনো জিনিস গুণ করলে সেটা জিরোই হয়। তাহলে এই দুই মাথার মধ্যে অ্যাপ্রক্সিমেট তাপমাত্রা কত? থিটা। আর পরিবেশের তাপমাত্রাকে আমরা ধরে নিচ্ছি 0, তাহলে এটা থিটা আর বাইরের তাপমাত্রা হচ্ছে 0। থিটা আর জিরোর মধ্যে তাপমাত্রা পার্থক্য কত? থিটা। তাহলে এই যে তাপমাত্রা পার্থক্য আমরা বলতেছি কত? থিটা। এতটুকু হচ্ছে আমাদের বিকিরিত তাপের হার, বিকিরিত তাপের হার। তাহলে জিএইচ লেয়ার কর্তৃক শোষিত তাপের হার হচ্ছে এটা, জিএইচ লেয়ার কর্তৃক বিকিরিত তাপের হার হচ্ছে এই যে এটা, ঠিক আছে? বোঝা যাচ্ছে? ওকে, এখন আমরা ফাইনাল করে ফেলবো। অতএব যে পরিমাণ তাপ সে শোষণ করছিল, কতটুকু তাপ শোষণ করছিল? এতটুকু। এতটুকুকে সে দুই কাজে লাগাইছে, একটা হচ্ছে নিজের তাপমাত্রা বাড়াইতে এতটুকু লাগাইছে, আর আরেকটা হচ্ছে বিকিরণ করে দিছে। তার মানে এইটা ইকুয়াল টু এটা প্লাস এটা, ঠিক আছে? সুতরাং শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুসারে বলতে পারেন, বা তাপের সংরক্ষণশীলতা নীতি অনুসারে বলতে পারেন, যেটাই হোক, এটা এখান থেকে আমরা শুধু মান নিচ্ছি। নেগেটিভ, এই যে নেগেটিভ না, নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, আমরা শুধু এখান থেকে কি নিচ্ছি? মানটা নিচ্ছি। তো এখান থেকে শুধুমাত্র মানটা বিবেচনা করতেছি আমরা। তাহলে এখান থেকে কে এ ডি স্কোয়ার থিটা ডিভাইডেড বাই dx স্কোয়ার ∇x ইকুয়াল টু এইটা প্লাস এইটা। তাই প্রথমটা হচ্ছে কি? রো এ এস ডি থিটা ডিটি ∇x প্লাস এই যে এটা ইপি ∇x ইন্টু থিটা। হয়েছে? এতটুকু শক্তি নিয়ে সে নিজের তাপমাত্রা বাড়াইছিল, প্লাস হচ্ছে বিকিরণ করছিল। কাহিনী খতম। আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি। এখান থেকে শুধু মান নিছি, হ্যাঁ মান নিছি, শুধুমাত্র মানটা নিছি। তাহলে যে পাশে দিয়ে লিখে নেবেন চিহ্ন অগ্রাহ্য করে, চিহ্ন বানান কেমন? অগ্রাহ্য করে।
ওকে, আর এখানে আমি ক্লিয়ার করে লিখে দিই তাপমাত্রার পার্থক্য। এখানে ছিল ইনটু তাপমাত্রার পার্থক্য। তাহলে এই হচ্ছে কাহিনী। এখন উভয় পক্ষে আমরা কি কাজ করতে পারি, আমরা হচ্ছে রো এ এস ডেল এক্স দিয়ে উভয় পক্ষে ভাগ করব, রো এ এস ডেল এক্স। তাহলে দুই সাইডে যে রো এ এস ডেল এক্স দিয়ে ভাগ করলে কি হবে, কে এ ডেল এক্স তার সাথে আছে ডি স্কোয়ার থিটা ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার, এটা ডিভাইডেড বাই কত দিয়ে ভাগ করতেছি, রো এ এস ডেল এক্স ইকুয়াল টু রো এস ডেল এক্স দিয়ে এখানে যদি ভাগ করি তাহলে এই সবগুলো কাটা যাবে, শুধু থাকবে ডি থিটা বাই ডিটি প্লাস এখানে কি থাকবে ই পি ডেল এক্স থিটা ডিভাইডেড বাই ভাগ করতেছি হচ্ছে রো এ এস ডেল এক্স। তাহলে এখান থেকে কি কি জিনিস কাটা যায়, এর সাথে এ কাটা যায়, ডেল এক্সের সাথে ডেল এক্স কাটা যায়, বাকি থাকে কি, বাকি থাকে হচ্ছে উপরে কে থাকে, কে ডিভাইডেড বাই রো এস ডি স্কোয়ার থিটা ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু মাঝখানে থাকে ডি থিটা বাই ডিটি প্লাস এখানে কি থাকে ডেল এক্স কাটা যায়, ইপি থিটা রো এস, আর কিছু কাটা যায় না, তাহলে কি থাকে ইপি থিটা বাই রো এস, ই পি থিটা ডিভাইডেড বাই রো এ এস, এসটা হচ্ছে আপেক্ষিক তাপ হয়েছে। আচ্ছা, এখান থেকে আমরা যে কাজ করব এখন, এটা মুছে দিচ্ছি, ফাইনালি আমরা যা পাইছি এখান থেকে দেখেন যে যদি ই এর মান শূন্য হয়, মানে যদি বিকিরণ প্রক্রিয়ায় কোনো তাপের মানে ব্যয় না হয়, যদি বিকিরণ প্রক্রিয়ায় হারানো তাপকে উপেক্ষা করা হয়, যদি বিকিরণে হারানো তাপ উপেক্ষা করা হয়, মানে ধরে নেওয়া হচ্ছে যে সে বিকিরণ করতেছে না, কোনো তাপ বিকিরণ করতেছে না, পরিবেশে ছাড়তেছে না আর কি, বিকিরণ প্রক্রিয়ায় হারানো তাপ উপেক্ষা করা হয়, তবে ই ইকুয়াল টু কত হবে, 0। তাহলে ই এর মান যদি 0 হয় তাহলে এই সাইডের পুরাটার মান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে না, এই পুরাটার মান তখন কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, তখন থাকবে ডিটি ইকুয়াল টু এটা, তখন ই ইকুয়াল টু 0, তখন ডি থিটা বাই ডিটি ইকুয়াল টু হবে এই যে কে বাই রো এস ডি স্কোয়ার থিটা ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার, এটা লেখা যায়। এখানে কে বাই রো এসকে আমরা এইচ ধরে নিতে পারি, এটাকে যদি এইচ ধরে নেওয়া হয় তাহলে কি হবে, এটাকে যদি এইচ ধরে নেওয়া হয় অতএব ডি থিটা বাই ডিটি ইকুয়াল টু এইচ ডি স্কোয়ার থিটা ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার। এটাকে কত নাম্বার, 6 নাম্বার মনে হয়। এটাকেই বলা হয় ফুরিয়ার সমীকরণ, এটাকেই কি বলা হয়, ফুরিয়ার সমীকরণ। আর এই যে এইচটাকে যে আমরা ধরে নিলাম, এইচ ইকুয়াল টু কে বাই রো এসকে যে এইচ ধরে নিছি, এটার নাম হচ্ছে তাপমাত্রিক পরিবাহিতা, তাপমাত্রিক পরিবাহিতা, যেখানে এইচ ইকুয়াল টু কে বাই রো এস ইকুয়াল টু তাপমাত্রিক পরিবাহিতা, এটাকে ধরে নিছি আর কি, একটা কনস্ট্যান্ট ধরে নিছি, তাপমাত্রিক পরিবাহিতা। পরিবাহিতা, তাহলে এটাই হচ্ছে আমাদের একমাত্রিক ক্ষেত্রে ফুরিয়ারের সমীকরণ। এটি হচ্ছে কি তাপ প্রবাহের ক্ষেত্রে, একমাত্রিক তাপ প্রবাহের ক্ষেত্রে এটি একমাত্রিক তাপ প্রবাহের ফুরিয়ার সমীকরণ, এটি একমাত্রিক তাপ প্রবাহের ফুরিয়ার সমীকরণ। এটা হচ্ছে কেজ 1 এর জন্য, প্রথম কেজের জন্য, সাম্যাবস্থায় পৌঁছানোর আগে, সাম্যাবস্থায় পৌঁছানোর আগে, ঠিক আছে, সাম্যাবস্থায় এখনো পৌঁছায় নাই। এখন আমরা খতে আসি, সাম্যাবস্থায় পৌঁছানোর পরে
সাম্যাবস্থায় পৌঁছানোর পরে কি হয় দেখেন, সাম্যাবস্থায় পৌঁছানোর পরে পুরা লাঠির দৈর্ঘ্য বা কাঠির দৈর্ঘ্য পুরা দণ্ডের তাপ সমান হয়ে যায়। মানে এই মাথার সাথে এই মাথার কোনো তাপমাত্রা পার্থক্য নাই। তাপমাত্রা যদি পার্থক্য না থাকে তাহলে ডি থিটার মান কত? 0। ডি থিটার মান যদি 0 হয় তাহলে মাঝের অংশ কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তখন আর এইটা আমরা বিবেচনা করতেছি না, মাঝের অংশ কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তখন কি হয়? কে ইকুয়াল টু এই যে এতটুকু হয়, ডি স্কোয়ার দিলে এটা ইকুয়াল টু এই যে এই জিনিস পাওয়া যায়। তখন এই যে লিখবেন সাম্যাবস্থায় পৌঁছানোর পরে পুরো দণ্ডের তাপমাত্রা সেম, তাই ডি থিটা বাই ডিটি ইকুয়াল টু 0 হয়। সুতরাং কি হয়? এই অংশ নাই হয়ে গেল, বাকি থাকলো এটা ইকুয়াল টু এটা। সুতরাং এই যে এটা এতটুকু ইকুয়াল টু ডান পাশে থাকলো এই যে এটা ইপি থিটা বাই রো এস, ইপি থিটা বাই রো এস, ইপি থিটা বাই রো এস এতটুকু। ঠিক আছে, তো এখান থেকে আমরা ডি স্কোয়ার থিটা বাই ডি এক্স স্কোয়ার এটা ইকুয়াল টু কি লিখতে পারি? ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু, এখানে থিটাকে রেখে দিলাম, উপরে হচ্ছে ইপি, বাম সাইড থেকে রো এস যাবে উপরে, নিচে কি আছে? কে রো এস। তাহলে কাটাকাটি চলে যায়, দেখেন রো এস কাটা যায়, ইপি বাই কে থাকে। এখন ইপি বাই কে থাকে উপরে না, তাহলে এই যে ডান পাশে লিখতেছি, তাহলে বাম পাশে থাকবে ডি স্কোয়ার থিটা বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু ইপি বাই কে এ, তার পাশে থাকে থিটা। ইপি বাই কে কে মিউ স্কোয়ার ধরে নিব, তাহলে কি থাকে? ডি স্কোয়ার থিটা ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু মিউ স্কোয়ার থিটা। এটাই হচ্ছে আমাদের ফুরিয়ার সমীকরণ। এটাই হচ্ছে আমাদের কি? ফুরিয়ারের সমীকরণ। এটা হচ্ছে আমাদের ফাইনাল ফুরিয়ারের সমীকরণ। এটাকে যদি সমাধান করি, আমরা সমাধান করার কথা বলে নাই, আমাকে শুধু সমীকরণ প্রতিপাদন করতে বলছে। এই যে সমীকরণ প্রতিপাদন করছি, এটির সাধারণ সমীকরণ, এটির সাধারণ সমাধান থিটা ইকুয়াল টু লিখে দিবেন, মানে এই যে এখানে ভেরিয়েবলটা কত? থিটা। তো থিটার জন্য আমরা লিখে দিতে পারি এ বা বি, যেটা এ দিয়ে তো ক্ষেত্রফল বোঝাচ্ছে, এই কারণে আমরা লিখতেছি না, বি ই টু দি পাওয়ার মিউ এক্স প্লাস সি ই টু দি পাওয়ার মাইনাস মিউ এক্স। সাধারণ সমাধান হচ্ছে এই যে এতটুকু, এটাই আনসার। এরপরে আরও কিছু লাইন আছে যে সির মান 0 হবে, বির মান 0 হবে, আবে যাবে, এগুলো লেখার দরকার নেই, এখানে আমাদের আনসার শেষ। ঠিক আছে, তাহলে আপনারা পুরো কাহিনী আশা করি বুঝতে পারছেন। আমি খুবই ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করছি। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, বুঝতে না পারলে বলবেন, আমারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।